নমস্কার, গোল উইথ রাহিতে আপনাদের আবারও স্বাগতম। আমরা আজকে খুব মজার একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ মাটির নিচে কত দূর পর্যন্ত পৃথিবীর অভ্যন্তর বিস্তার লাভ করেছে এবং পৃথিবীর অভ্যন্তরে কী ধরনের বস্তু রয়েছে, কতগুলো স্তর রয়েছে, বিজ্ঞানীরা কিভাবে জানতে পারলো পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে, পৃথিবীর অভ্যন্তরে পদার্থগুলো কি অবস্থায় আছে, ভূ অভ্যন্তরে তাপ ও চাপ কেমন, এখানে বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি বা কী, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। মোটামুটি এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে পৃথিবীর অভ্যন্তর বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। অভ্যন্তরকে একদম এটাকে উপরের পৃষ্ঠ ধরা হয়েছে, তারপরে এই একটা লেয়ার আছে, তারপর এই একটা লেয়ার আছে, তারপর এই একটা লেয়ার আছে, বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পারছি। এটা যদি টু ডাইমেনশনাল একটা ফিগার হয়, এটা হচ্ছে পৃথিবীর একেবারে কেন্দ্রের অংশ, তারপর এই অংশটার তারপরে রয়েছে এই অংশটা। এইবার আমরা যেটা বুঝবো, নিচের ছবিটায় আমরা চলে আসি। এই ছবিটার মধ্যে স্পষ্টভাবে এখানে ভাগ করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একদম উপরের পৃষ্ঠ, যেটাকে ক্রাস্ট হিসেবে বলা হয়েছে, তারপরে এই অংশটাকে নেওয়া হয়েছে যেটাকে ম্যান্টল বা গুরুমণ্ডল। এই অংশটা হচ্ছে ক্রাস্ট বা ভূপৃষ্ঠ, যেটা মোটামুটি 30 কিলোমিটার পর্যন্ত বিস্তার রয়েছে, 8 থেকে 30 কিলোমিটার। তারপরে ম্যান্টল, পরের অংশ ম্যান্টল বা গুরুমণ্ডল, তারপর এই 2900-2900 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এবং আউটার কোরকে আবার কোরের দুটো অংশ, অর্থাৎ কেন্দ্রমণ্ডল যেটা একদম নিচের অংশ পৃথিবীর অভ্যন্তরে, সেটার আবার দুটো অংশ, আউটার কোর অর্থাৎ বাইরের কেন্দ্রমণ্ডল এবং ইনার কোর ভিতরের কেন্দ্রমণ্ডল। তো এটাকে যদি আমরা একটু ছবির মাধ্যমে পরিষ্কার করতে পারি যে পৃথিবী অংশটাকে, যে এটা হচ্ছে পৃথিবীর একেবারে কেন্দ্র থেকে পৃথিবীর এটা হচ্ছে পরিধি বা বাইরের পৃষ্ঠ, যেখানে আমরা থাকি। এই অংশে আমরা বসবাস করি, এই অংশে আমরা বসবাস করি এবং এইটা পরিধি পৃথিবীর এবং বাইরের পৃষ্ঠ। এখান থেকে যদি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাই, আমরা এটা পৃথিবীর ব্যাসার্ধ অতিক্রান্ত করলাম। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400, রাউন্ড ফিগার ধরলেও ধরা হয় 6400 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ একেবারে পৃথিবী পৃষ্ঠ থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত যদি আমরা যাই, কত দূর অতিক্রম করব? দূরত্ব 6400 কিলোমিটার। একে রাউন্ড করলে কত হয়? 6370 বা 6371 কিলোমিটার। এটা হচ্ছে অ্যাপ্রক্স এবং এটা হচ্ছে রাউন্ড ফিগার, নিয়ারেস্ট রাউন্ড ফিগার। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে একেবারে ভিতরে প্রবেশ করি, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি যাই, তাহলে এতটা দূরত্ব অতিক্রম করব। এবং এই পর্যন্ত কিন্তু এতগুলো স্তর রয়েছে। এই পর্যন্ত স্তরগুলোকে আমরা কিভাবে পাবো? স্তরগুলোকে এই ছবিটার মাধ্যমে যদি আমরা দেখি, যে আমরা পৃথিবীর এই অংশ কেন্দ্র পর্যন্ত কেটে নিলাম, এটা পৃথিবীর কেন্দ্র, এই পর্যন্ত আমরা কেটে নিলাম। এখানে আমরা নিয়ে আসবো পরের ছবিটা। এখান থেকে এটাকে আলাদা করলাম। এবার আমরা কেন্দ্র পর্যন্ত যাব। কেন্দ্র পর্যন্ত যদি যাই, এই ছবিটা আমরা দেখব যে এখানে একদম এই পর্যন্ত হচ্ছে কেন্দ্র, তাহলে এই পর্যন্ত বিস্তার হচ্ছে 6400 কিলোমিটার। এই 6400 কিলোমিটারের মধ্যে একদম উপরে একটা লেয়ার আছে, যেটাকে বলা হচ্ছে শিলামণ্ডল বা আর্থ ক্রাস্ট, যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। তারপরে এটা হচ্ছে গুরুমণ্ডল, আর এই নিচের অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের দুটো অংশ, ইনার কোর আর আউটার কোর, অর্থাৎ অন্তঃকেন্দ্রমণ্ডল এটা আর বহিঃকেন্দ্রমণ্ডল এটা। গুরুমণ্ডলের দুটো অংশ, বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল, এবং এটা হচ্ছে শিলামণ্ডল। তাহলে এরকম কয়েকটা ভাগ আমাদের পৃথিবীর রয়েছে। এই ছবিটার মাধ্যমে আমরা দেখলাম যে ভূপৃষ্ঠ থেকে এই শিলামণ্ডলটা আমরা পাচ্ছি, তারপরে ম্যান্টল বা গুরুমণ্ডলটাকে আমরা পাচ্ছি, এই অংশটা অভ্যন্তরে রয়েছে। তারপরে কোরে আমি কেন্দ্রমণ্ডলে যদি চলে যাই, দুটো অংশ, এখানে ইনার কোর আর আউটার কোর, অর্থাৎ বাইরের অংশ।
এবার ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরে এই সমস্ত লেয়ার বা এই সমস্ত স্তর সম্পর্কে আমরা কিভাবে জানলাম, কিভাবে আমরা এই বিষয়গুলো সম্পর্কে, এই স্তরগুলো আলাদা হয়েছে কিভাবে জানলাম, সেগুলো সম্পর্কে এবারে আমরা জানি। তাহলে প্রধানত এই ছবিটার মাধ্যমে আমরা কি জানতে পারলাম? মোটামুটি পৃথিবীর 3টে লেয়ার আছে অভ্যন্তরে। একটা হচ্ছে শিলামণ্ডল, একটা হচ্ছে গুরুমণ্ডল, একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এদের আবার বিভিন্ন ভাগ রয়েছে, আমরা পরে আস্তে আস্তে সেগুলো সবই বলছি। সেই ভাগগুলো কীভাবে হয়েছে সেগুলোও আমরা বলছি। তো এই ভিডিওটার মধ্যে, এই ডকুমেন্টসটার মাধ্যমে, এই ছবিগুলোর মাধ্যমে আমরা যেটা দেখব যে পৃথিবীর অভ্যন্তরে প্রথম যে ধারণা সেটা উপস্থাপন হয় একটা 1644 সালে 1644, আর আরেকটা হচ্ছে 1655। প্রথম 1644 সালে, তারপরে 1665 সালে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে ধারণা আসে। ডেসকার্টেস আর কির্চার এই দুজন বিজ্ঞানী প্রথম কিন্তু পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে ধারণা উপস্থাপন করেছিল। শুধুমাত্র তারা গভীরতার দুটো সাধারণ ধারণা দিয়েছিল, যে পৃথিবীর গভীরতার দুটো সাধারণ ধারণা দিয়ে, পৃথিবীর গভীরতা আছে, ভেতরে কিছু আছে, এই ধরনের ধারণা দিয়েছিল 1644 আর 1665 সালে ডেসকার্টেস আর কির্চার। পরবর্তীকালে অ্যান্ড্রিজা মোহরোভিসিক, এই যে ব্যক্তি আপনারা দেখছেন অ্যান্ড্রিজা মোহরোভিসিক, ইনি একজন সিসমোলজিস্ট, অর্থাৎ ভূমিকম্পের তরঙ্গ নিয়ে উনি গবেষণা করেন এবং উনি প্রথম কনসিডার করেন এবং ফাউন্ডার, উনি মডার্ন সিসমোলজির উনি ফাউন্ডার। তিনি প্রথম ভূ অভ্যন্তর সম্পর্কে একটা বৈজ্ঞানিক ধারণা আমাদের সামনে উপস্থাপন করেছেন, প্রথম অ্যান্ড্রিজা মোহরোভিসিক। এবং ওনার নাম অনুসারে পরবর্তীকালে আমরা ডিসকন্টিনিউটি পেয়েছি, সেটা পরে আসছি, পরের পার্টে রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এই পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কিভাবে, কি প্রমাণের মাধ্যমে, বা কি ডাইরেক্ট কিছু প্রুফ বা ডাইরেক্ট কিছু সোর্স বা ইনডাইরেক্ট কিছু সোর্সের মাধ্যমে আমরা কিভাবে জানতে পারলাম। এখানে একটা ডাইরেক্ট সোর্স আমরা দেখছি পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানার। আমরা সবাই আগ্নেয়গিরির অগ্নুৎপাত সম্পর্কে জানি যে পৃথিবীর অভ্যন্তর থেকে কখনো কখনো ম্যাগমা বাইরে বেরিয়ে আসে বিস্ফোরণের মাধ্যমে, বা বিস্ফোরণ ছাড়াই বাইরে বেরিয়ে এসে অগ্নুৎপাত সৃষ্টি করে। এবং সেই ম্যাগমাগুলো যখন ম্যাগমা চেম্বার থেকে বাইরে বেরিয়ে এসে জমা হচ্ছে, তখন তাকে আমরা বলছি লাভা। লাভা, এই যে আগুনের মতো ম্যাগমা বেরিয়ে এসে লাভা রূপে সঞ্চিত হচ্ছে, সেটা পৃথিবীর অভ্যন্তর থেকে আসছে। সেই লাভাগুলোকে বিজ্ঞানীরা কী করছে? এক্সপেরিমেন্ট করছে, অর্থাৎ সেগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যে কি আছে এর ভিতরে, সেই লাভা কোন কোন উপাদান দ্বারা তৈরি। এটা একটা ডাইরেক্ট সোর্স, পৃথিবীর অভ্যন্তর থেকে ডাইরেক্ট এগুলো অগ্নুৎপাতের মাধ্যমে বা ভূমিকম্পের মাধ্যমে আগ্নেয়গিরি থেকে কিন্তু বেরিয়ে আসছে এই লাভাগুলো। তার থেকে আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে পারছি। এখানে আরেকটা প্রসেস রয়েছে যেটাকে বলছে ডিপ ওশানিক ড্রিলিং মেথড, অর্থাৎ সমুদ্রে কোনো ড্রিল মেশিনের মাধ্যমে সমুদ্রে একেবারে ভিতরে ড্রিল করে ভিতরের যে লেয়ার আছে সেগুলোর মধ্যে প্রবেশ করে কিন্তু ভূ অভ্যন্তর সম্পর্কে জানা যায়। এবং সেটা বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না, কারণ একটা নির্দিষ্ট দূরত্বের পর থেকে আর ড্রিল করা সম্ভব হয় না, মেশিন অকেজো হয়ে যায়। তো একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কিন্তু ড্রিলিং প্রসেসের মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে পারি, সমুদ্রের উপরে কোনো ড্রিল মেশিন উপস্থাপন করে। তারপর আমরা এই যে গর্তটা আমরা দেখছি, এটা পৃথিবীর সবচেয়ে গভীরতম আর্টিফিশিয়াল বা কৃত্রিম গর্ত যাকে বলা যায়। এই গর্তগুলো সাধারণত কয়লা খনি বা যেগুলো সোনার খনি সেগুলো উত্তোলন করার জন্য গর্ত করা হয়। তো এরকম একটা গর্ত করা হয়েছে রবিনসন দ্বীপে, রাশিয়ার রবিনসন দ্বীপে, কোলা উপদ্বীপ যেটাকে বলা হয়, সেখানে প্রায় 12 কিলোমিটার গভীর একটা গর্ত, আর্টিফিশিয়াল গর্ত, 12 কিলোমিটার পর্যন্ত। এই গর্তের মাধ্যমেও কিন্তু পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে, অর্থাৎ নিচে নামলে টেম্পারেচার বাড়ছে, এই গর্তের ভেতরে প্রবেশ করে সমস্ত ইনফরমেশন কিন্তু বিজ্ঞানীরা, বিভিন্ন ইনফরমেশান পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে, এর বেশি কিন্তু যাওয়া সম্ভব হয়নি। 12 কিলোমিটার মানে প্রায় 12,000 মিটার। টেম্পারেচার বাড়ছে তারা দেখছে এই গর্তের মাধ্যমে। সেখান থেকেও কিন্তু একটা যেটা পাওয়া যায় যে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কিছু একটা ধারণা কিন্তু পাওয়া যায়। এরপর আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে যে
ইনডাইরেক্ট কিছু প্রসেস। ইনডাইরেক্ট মেথডের মধ্যে প্রথম যেটা ঢুকছে সেটা হচ্ছে যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বা যে চৌম্বকীয় শক্তি, সেই চৌম্বকীয় শক্তি কিন্তু একটা ইনডাইরেক্ট মেথড, সেটার মধ্যেও কিন্তু প্রবেশ করা যায়। যে পৃথিবীর যে মেরু অঞ্চল আছে, আমাদের পৃথিবী কিন্তু একটু উপবৃত্তাকার টাইপের, পুরোপুরি বৃত্ত নয়, উপবৃত্তাকার টাইপের। এর যে মেরু অংশ অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু তারা কিন্তু একটু চাপা, এবং মিডিলের যে নিরক্ষীয় অংশ, নিরক্ষীয় অঞ্চল, এই অঞ্চলটা কিন্তু একটু স্ফীত এবং দুই মেরু চাপা, তাই একে উপবৃত্তাকার বা ওভাল শেপড বলা হয়। ওভাল শেপড বলা হয়, ওপর নিচ চাপা, মাঝখানটা স্ফীত। সেই জন্য পৃথিবীর কেন্দ্র থেকে, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, কেন্দ্র থেকে এই নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব আর মেরু অঞ্চলের দূরত্বের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। অর্থাৎ মেরু অঞ্চলের ব্যাস আর নিরক্ষীয় অঞ্চলের ব্যাসের মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। নিরক্ষীয় অঞ্চলে পাওয়া যাচ্ছে 12,757 কিলোমিটার, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের ব্যাস, এবং মেরু অঞ্চলের ব্যাস হচ্ছে 12,743 কিলোমিটার হচ্ছে এদের মধ্যে পার্থক্য। অর্থাৎ 12,712 14 কিলোমিটার, 12,714 কিলোমিটার, অর্থাৎ এই 43 কিলোমিটার একটা গ্যাপ রয়েছে এদের মধ্যে। এবং সেই জন্য মেরুতে আকর্ষণ বল পৃথিবীর অনেক বেশি। মেরুতে যদি কোনো বস্তু থাকে তাকে আকর্ষণ যেভাবে করবে, আর নিরক্ষীয় অঞ্চলে যদি কোনো বস্তু থাকে তার আকর্ষণ কিন্তু অনেক কম হবে। অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ বল এর মাত্রা অনেক কমে যাবে মেরুতে। মেরুতে বেশি হবে এবং নিরক্ষীয় অঞ্চলে কম হবে। এটা একটা ইনডাইরেক্ট প্রসেস পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানার জন্য। তো এবার যে বিষয়টার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে যে ভূমিকম্প তরঙ্গ, এটার মধ্যে যদি আমরা ঢুকি তাহলে কিছু ইনফরমেশান পাবো। ভূমিকম্প তরঙ্গ সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, যে ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়। ভূমিকম্প একটা আকস্মিক বিষয়, খুব ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা যদি পাওয়া যায় সেটা কিন্তু এই যে সিসমোগ্রাফির যে থিওরি, আমরা আদ্রিজা যে মৌরভিত্তিক বিজ্ঞানী, তিনি সিসমোলজিস্ট, মডার্ন সিসমোলজিস্ট, ফাউন্ডার অফ মডার্ন সিসমোলজি, এবং সেখান থেকে কিন্তু পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা বা সবচেয়ে বেশি ইনফরমেশান পাওয়া যায় এই ভূমিকম্প তরঙ্গগুলোর মাধ্যমে। এই ভূমিকম্প সাপোজ কিভাবে হয়, ভূমিকম্প কিভাবে হয়, আমরা জানি যে পৃথিবীর অভ্যন্তরভাগ বিভিন্ন প্লেটের সমন্বয়ে গঠিত, বিভিন্ন প্লেট বা বিভিন্ন পাতের সমন্বয়ে আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগ গঠিত। এই পাতগুলো কিন্তু গতিশীল, এবং গতিগুলো অ্যাস্তনোস্ফিয়ারের জন্য পাই। অ্যাস্তনোস্ফিয়ার কোথায় রয়েছে সেটা আমরা একটু পরেই জানবো, এবং অ্যাস্তনোস্ফিয়ারে কী ধরনের উপাদানগুলো থাকে, পরিচলন স্রোত কীভাবে হয়। এই প্লেটগুলো বা এই পাতগুলো বছরে মোটামুটি 2-3 সেন্টিমিটার কিন্তু এরা চলাচল করে, এবং যখনই এই প্লেট বা পাতগুলো, দু ধরনের প্লেট বা পাত হয়, মহাসাগরীয় পাত এবং মহাসাগরীয় এবং মহাদেশীয় পাত, এবং এদের মধ্যে যখন ধাক্কা লাগে তখন কিন্তু কোথাও ভূমিকম্প হতে পারে। এটা একদম ডাইরেক্ট একটা প্রসেস। এছাড়া আরও অনেক প্রসেস আছে ভূমিকম্প সৃষ্টি হওয়ার, সেগুলো ডিটেলসে যাচ্ছি না। ভূমিকম্প সৃষ্টি যদি হয় তাহলে কিন্তু কোনো জায়গায় ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হবে। এই তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়, আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো। যদি এটা একটা পুকুর হয়, সেই পুকুরে কেউ যদি একটা ঢিল নিক্ষেপ করে, একটা ঢিল ছোঁড়ে, তাহলেও কিন্তু একটা ঢেউ সৃষ্টি হয়। এই ঢেউটা আর কিছুই না, এটা হচ্ছে একটা ওয়েভ বা তরঙ্গ। তাহলে কোথাও যদি ভূমিকম্প সৃষ্টি হয় তাহলে ভূমিকম্প তরঙ্গেরও কিন্তু সৃষ্টি হবে। এই ভূমিকম্প তরঙ্গের কয়েকটা ভাগ রয়েছে, যেটাকে বলা হয়, দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টেরিয়র বা ভেতরে যেগুলো ভূমিকম্প তরঙ্গগুলো পাওয়া যায়, আর হচ্ছে সারফেস ওয়েভ যেগুলো পাওয়া যায়। তার মধ্যে আমরা মেনলি তিনটেকে দেখব, তিনটে ভূমিকম্প তরঙ্গ। একটা হচ্ছে, আমি এটা একটু সরু করে নিই, আচ্ছা এবারে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এবার এটা হচ্ছে পি তরঙ্গ, তারপরে হচ্ছে এস তরঙ্গ, তারপরে হচ্ছে এল তরঙ্গ। তিনটা জিনিস আমি এর ভেতর থেকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে একদম প্রথমে যেটাকে পেলাম সেটা হচ্ছে পি তরঙ্গ, তারপরে হচ্ছে এস তরঙ্গ, পি এস, আর এটা হচ্ছে এল তরঙ্গ। বা আচ্ছা, পি মানে হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক, প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ। এস মানে হচ্ছে সেকেন্ডারি ওয়েভ বা গৌণ তরঙ্গ। আর এল মানে হচ্ছে, এটা লং ওয়েভ বা লাভ ওয়েভ বলা হয়।
এটা কিন্তু সারফেস ওয়েভ, একেবারে পৃথিবীর উপরিপৃষ্ঠ দিয়ে যাওয়া আসা করে। আর পৃথিবীর অভ্যন্তরে কিন্তু এই দুটো তরঙ্গ যাওয়া আসা করে, পি আর এস। আর এল তরঙ্গ কিন্তু একদম সারফেসে, অর্থাৎ আমরা সারফেসের উপরে থাকি, এল তরঙ্গ চলাফেরা করে কিন্তু একদম উপরে। আচ্ছা, পি তরঙ্গের গতি সবচেয়ে বেশি, সেকেন্ডে প্রায় 6 কিলোমিটার বেগ আছে এর, সবচেয়ে বেশি আর সবার আগে পৌঁছায় পি তরঙ্গ, প্রাইমারি ওয়েভ। এস তরঙ্গ পি তরঙ্গের থেকে একটু কম গতিবেগ, তাও 3 থেকে 4 কিলোমিটার কিন্তু এর গতিবেগ আছে। তারপরে আমরা যেটায় আসবো সেটা হচ্ছে যে এল তরঙ্গ। এল তরঙ্গ কিন্তু একেবারে ভূপৃষ্ঠের উপরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি আমরা জানি, যে কোথাও বিল্ডিং ধসে পড়লো, কোথাও নদী তার গতিপথ পরিবর্তন করে দিল, রেল লাইন বেঁকে গেল ভূমিকম্পের জন্য, তো সেই সমস্ত ক্ষয়ক্ষতিগুলো ভূপৃষ্ঠে কিন্তু এই এল তরঙ্গের জন্য হয়। এইবার প্রশ্ন হচ্ছে যে এই পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ এরা ভূমিকম্পের ফলেই সৃষ্টি তরঙ্গ। তাহলে এই তরঙ্গগুলোর মাধ্যমে কিভাবে আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে পারি? তো সবার আগে বলে দিই যে এল তরঙ্গ কিন্তু সারফেস, পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে আমাদের জ্ঞান দেবে না। পৃথিবীর উপরে অর্থাৎ পৃষ্ঠ তরঙ্গ হিসেবে কাজ করে, ক্ষয়ক্ষতি করে। পৃথিবীর অভ্যন্তরে মেনলি কিন্তু পি তরঙ্গ আর এস তরঙ্গ আমাদের জানতে সাহায্য করে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে। কিভাবে জানতে সাহায্য করে আসুন এটা জেনে নিই, যে পি তরঙ্গ, এস তরঙ্গ আমাদের পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কিভাবে জানতে সাহায্য করে। সেটা জানতে গেলে প্রথমে বুঝতে হবে যে পি তরঙ্গ, এস তরঙ্গ কোন কোন মাধ্যম দিয়ে যেতে পারে আর কোন কোন মাধ্যম দিয়ে যেতে পারে না। প্রথমে হচ্ছে পি তরঙ্গ। এই পি তরঙ্গ কিন্তু সমস্ত মাধ্যম দিয়ে যেতে পারে, যেমন কঠিন বলো, তরল বলো, গ্যাসীয় বলো, যে কোনো মাধ্যম দিয়ে কিন্তু পি তরঙ্গ যেতে পারবে। তাই সব মাধ্যম দিয়ে কিন্তু, কঠিন বা তরল বা গ্যাসীয় সব মাধ্যম দিয়ে যেতে পারবে। এটা ক্ষুদ্র তরঙ্গ, এর খুব স্পিড, খুব গতিশীল, এ যে কোনো মাধ্যম ক্রস করে দিতে পারবে। আর হচ্ছে এস তরঙ্গ, এই হচ্ছে মুশকিল কাণ্ডে ফেলে দেয়, এ সব মাধ্যম দিয়ে যেতে পারে না, শুধুমাত্র কঠিন মাধ্যম দিয়ে যেতে পারে। তরল মাধ্যম দিয়ে, যেমন কঠিন, তরল, গ্যাসীয় সব মাধ্যম দিয়ে যাচ্ছিল, কিন্তু তরল মাধ্যম দিয়ে যেতে পারে না। তাহলে মেন হচ্ছে তরল বা অর্ধতরল, যখনই তরল বা অর্ধতরল পাবে তখন কিন্তু হারিয়ে যাবে, এস তরঙ্গকে আর খুঁজে পাওয়া যাবে না। ভূ অভ্যন্তরে এবারে তাহলে কিভাবে কাজ করছে, তাহলে আমরা জানতে পারলাম পি সব মাধ্যম দিয়ে যেতে পারবে, এস কিন্তু শুধুমাত্র কঠিন মাধ্যম দিয়ে যেতে পারবে। তাহলে আমরা যদি এই ছবিটার মাধ্যমে আসি, এটা এপিক সেন্টার বা এটাকে বলা হয় উপকেন্দ্র, যেখান থেকে তরঙ্গগুলো, ওয়েভগুলো সঞ্চারিত হচ্ছে। কোনো একটা মেরু থেকে, যদি এই মেরুটা থেকে, সাপোজ এটা একটা মেরু, এই মেরু থেকে চালনা করা হয়েছে তরঙ্গগুলোকে, এবং এখানে দুটো কালার দেখানো হয়েছে, পিকে দেখানো হয়েছে হলুদ কালার দিয়ে আর এসকে দেখানো হয়েছে কালো কালার দিয়ে। তাহলে আমি দেখি এই ছবিটার মাধ্যমে কি জানতে পারছি। পৃথিবীর অভ্যন্তরে একেবারে একটা পৃষ্ঠ থেকে ছাড়া হয়েছে তরঙ্গগুলোকে, দেখা গেল যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কালোগুলোকে পাওয়া যাচ্ছে, কালোগুলোকে আমরা এই পর্যন্ত পাচ্ছি, তারপরে কালোগুলোকে পাচ্ছি না, অর্থাৎ এস তরঙ্গটাকে কালো রং দিয়ে দেখানো হয়েছে। তাহলে এস তরঙ্গ হারিয়ে যাচ্ছে, এস তরঙ্গকে আর পাচ্ছি না, এস তরঙ্গ বাঁক নিয়েছে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গিয়ে, তারপরে কিন্তু এস তরঙ্গকে আর পাওয়া যাচ্ছে না। আবার পি তরঙ্গ পাওয়া যাচ্ছে, পি তরঙ্গকে কিন্তু পাওয়া যাচ্ছে একেবারে মিডিল দিয়ে, আমরা পি তরঙ্গগুলোকেও তো আসতে দেখছি, কিন্তু এস তরঙ্গকে আসতে দেখছি না। এবার প্রশ্ন হলো যে পি তরঙ্গ কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কিন্তু স্ট্রেট আসছিল, তারপরে কিন্তু একটু কার্ভ হয়েছে, তার মানে উপাদানগত কিছু পার্থক্য এখানে রয়েছে, অর্থাৎ এই নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত উপাদানগত একটা পার্থক্য এখানে রয়েছে, যার জন্য এস তরঙ্গকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এস তরঙ্গ কোন মাধ্যম দিয়ে যেতে পারে না? তরল মাধ্যম দিয়ে বা অর্ধতরল মাধ্যম দিয়ে। তার মানে এখানে এই তরল বা অর্ধতরল মাধ্যম রয়েছে, যার জন্য এস তরঙ্গ আসতে পারছে না। পি তরঙ্গও কিন্তু এখানে আসতে পারছে, কিন্তু কিছুটা কার্ভেস নিয়ে বা কিছুটা আন্দোলিত হয়ে কিন্তু পি তরঙ্গ আসছে। তার মানে এখানে বস্তুর অবস্থাগত পরিবর্তন হয়েছে, বস্তুর গুণগত বা ঘনত্বগত পরিবর্তন হয়েছে। এখানে ডেনসিটির একটা মাধ্যম বা একটা তরল মাধ্যম চলে এসেছে, তরল বা অর্ধতরল মাধ্যম। তার মানে পৃথিবীর অভ্যন্তরে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কঠিন অবস্থা রয়েছে, তারপরে তরল অবস্থা বা অর্ধতরল অবস্থা রয়েছে, যার জন্য কিন্তু এস তরঙ্গ এই মাধ্যম দিয়ে যেতে পারলো না। এখানে একটা 140 ডিগ্রি আর এখানে দিয়েছে 105 ডিগ্রি, এই যে দূরত্বটা, এর মধ্যে কিন্তু পি ওয়েভ শ্যাডো জোন বলা হয়, পি ওয়েভ শ্যাডো জোন, ছায়া জোন বলা হয়। অর্থাৎ পিও কিন্তু এখানে কিছুটা কার্ভ হিসাবে আসছে, পাওয়া যাচ্ছে না, এসকে তো পাওয়াই যাচ্ছে না।
আর এবার ব্যাপারটা হচ্ছে যে কিছুটা দূরত্বের পর কিন্তু এই যে ম্যান্টেলে গিয়ে আবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে কাকে, পিকে। পিকে পাওয়া যাচ্ছে কিন্তু শ্যাডো জোন ক্রিয়েট করেছে এই জায়গায়, এসকে এর পর থেকে পাওয়াই যাচ্ছে না। তার মানে এখানে বিরাট পরিমাণে অবস্থার পরিবর্তন হয়েছে বস্তুর। তাহলে আমরা বুঝতে পারছি পৃথিবীর অভ্যন্তরে বস্তু একই ধরনের নেই, ঘনত্বগত পার্থক্য রয়েছে। কোথাও রয়েছে কঠিন পদার্থ, কোথাও রয়েছে তরল পদার্থ, কোথাও রয়েছে অর্ধ তরল পদার্থ। তাহলে আমরা এতগুলো বিষয়ের মাধ্যমে ডাইরেক্ট ইনডাইরেক্ট সোর্সের মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে পারবো। এবার পরবর্তীতে আমরা দেখি যে পৃথিবীর অভ্যন্তরে উষ্ণতার ঘনত্বের কী পরিবর্তন হয়। আমরা প্রথমে ঘনত্বগত ছবিটা দেখি যে পৃথিবীর অভ্যন্তরে ঘনত্বগত কী পরিবর্তন হয়। এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ক্রাস্ট অঞ্চল, একদম উপরে সারফেস এরিয়া, তারপরে রয়েছে ম্যান্টেল, তারপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল, ম্যান্টেল বা গুরুমণ্ডল। আচ্ছা, তারপরে রয়েছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের এই অংশটা হচ্ছে একেবারে কি বলবো, অন্তঃকেন্দ্রমণ্ডল বা ইনার কোর, আর এই অংশটা হচ্ছে বহি কেন্দ্রমণ্ডল বা আউটার কোর। তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে ঘনত্বগত কী বিষয় রয়েছে। একদম উপরিপৃষ্ঠ ক্রাস্ট অঞ্চল, ক্রাস্ট অঞ্চল বলা হয় যাকে, ভূপৃষ্ঠ বলা হয়, সে বাতাসের সংস্পর্শে আসছে, অ্যাটমসফিয়ারের সংস্পর্শে আসছে, এবং বাতাসের সংস্পর্শে আসার কারণে কিন্তু এখানকার বস্তুগুলো সব তাদের তাপ ত্যাগ করে কঠিন অবস্থায় পরিণত হয়েছে। ভূপৃষ্ঠ কিন্তু কঠিন অবস্থায় রয়েছে, জলভাগগুলো ছাড়া শিলামণ্ডলটা কঠিন অবস্থায় রয়েছে। তারপরে ম্যান্টেল বা কি বলবো গুরুমণ্ডল, সেও কিন্তু সলিড অবস্থায় রয়েছে কিছুটা দূরত্ব পর্যন্ত। তাহলে ক্রাস্ট বা শিলামণ্ডলের ঘনত্ব কত? 3। শিলামণ্ডলের ঘনত্ব কত? 3। এবার স্কোয়ার, কিউবিক স্কোয়ার বলা হয়, এবং ম্যান্টেল বা গুরুমণ্ডলের ঘনত্ব 3.3 থেকে 5.7। তারপরে কেন্দ্রমণ্ডলে যদি চলে আসি, দেখব 9.9 থেকে 12.2। এটা কোনটা? আউটার, অর্থাৎ বাইরের যে কেন্দ্রমণ্ডলের অংশটা। কেন্দ্রমণ্ডলের দুটো পার্ট, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিক কেন্দ্রমণ্ডল। অর্থাৎ বহিক কেন্দ্রমণ্ডল হচ্ছে 9.9 থেকে 12.2, আর ইনার কোর অর্থাৎ অন্তঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব হচ্ছে 12.6 থেকে 13। এইবার বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই কেন্দ্রমণ্ডলের অবস্থা কিন্তু দু ধরনের। যেটা বাইরের কেন্দ্রমণ্ডল, সে কিন্তু লিকুইড অবস্থায় রয়েছে, অর্ধতরল বা অর্ধতরল অবস্থাতেই রয়েছে। যেটা ইনার কোর, সে কিন্তু একেবারে সলিড অবস্থায় রয়েছে, কঠিন অবস্থায় রয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর অভ্যন্তরে যত যাচ্ছি তত চাপের পরিমাণ বাড়ছে। অর্থাৎ এতগুলো অংশের চাপ সবই আমরা নিচে দিচ্ছি, সব চাপগুলো নিচে আসছে, একদম কেন্দ্রে যাচ্ছে সব চাপগুলো। সমস্ত চাপগুলো কেন্দ্রের দিকে যত যাচ্ছি তত বাড়ছে। সেজন্য বস্তুর ঘনত্ব যত নিচের দিকে নামছি তত কিন্তু বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি 3 থেকে শুরু হয়েছে, 3 থেকে শুরু হয়েছে, তারপরে চলে আসছে গুরুমণ্ডলে 3.3 থেকে 5.7, তারপর বাইরের কেন্দ্রমণ্ডলে 9.9 থেকে 12.2, আর ভিতরের কেন্দ্রমণ্ডলে হচ্ছে 12.6 থেকে 13। তাহলে যত আমরা অভ্যন্তরে যাচ্ছি তত কি হচ্ছে? পৃথিবীর ঘনত্ব বাড়ছে, চাপ বাড়ছে। পৃথিবীর কেন্দ্রের দিকে যত যাব চাপ বাড়বে। আমরা এই যে ভূপৃষ্ঠে আছি, এতগুলো বস্তু, এই পাহাড় পর্বত মালভূমি সমভূমি, এত জলরাশি, সব কিছুর চাপই তো আমরা কেন্দ্রের দিকে দিচ্ছি, সমস্ত চাপগুলো কেন্দ্রের দিকে দিচ্ছি। এবং এই যে গুরুমণ্ডলের এত বিস্তার, সবাই কিন্তু কেন্দ্রের দিকে চাপ দিচ্ছে। তাহলে যত আমরা কেন্দ্রের দিকে যাব চাপ বাড়তে থাকবে, ঘনত্ব বাড়তে থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম পৃথিবীর অভ্যন্তরে যত ঢুকবো চাপ এবং ঘনত্ব বাড়তে থাকবে। এবার টেম্পারেচার বা উষ্ণতা যদি আমরা দেখি, উষ্ণতা যদি দেখি সেম বিষয়। আমরা জানি যে সূর্যের বাইরের দিকের টেম্পারেচার, সূর্যের এটা ভিতরের অংশ, সূর্যের বাইরের টেম্পারেচার কিন্তু প্রায় 6000 থেকে 7000 ডিগ্রি সেলসিয়াস, শুধুমাত্র বাইরে। আমরা যদি বাইরের সারফেসটা দেখি সূর্যের, তারই উষ্ণতা হচ্ছে 6000 থেকে 6K, 6000 থেকে 7K, 7000, 6000 থেকে 7000 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হচ্ছে
শুধুমাত্র বাইরের টেম্পারেচার, ভিতরের তাহলে কল্পনা করলে প্রচুর কল্পনার বাইরে। পৃথিবীর অভ্যন্তরে যদি আমরা ঢুকি, আমরা দেখতে পাচ্ছি যখন আগ্নেয়গিরির ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, প্রচুর উত্তপ্ত জ্বলন্ত যাকে বলে, সেও কিন্তু পৃথিবীর অভ্যন্তরে উষ্ণতা কিন্তু বাড়তে থাকে। যত ভিতরে নামবো তত উষ্ণতা কী হবে, বাড়তে থাকবে। এটা একটা ছোট্ট ইনফরমেশান এখানে দিয়ে রাখি। প্রতি 33 মিটার, প্রতি 33 মিটার নিচে যদি আমরা নামি, পার 33 মিটারে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়বে। নিচে নামলে পৃথিবীর অভ্যন্তরে যদি আমরা প্রবেশ করি তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। কখন? 33 মিটার করে যদি আমরা নিচে নামি, 33 মিটার করে যদি আমরা নিচে নামতে থাকি তাহলে 1 ডিগ্রি করে সেলসিয়াস বাড়তে থাকবে। তাহলে 33 মিটারের পর যদি 66 মিটার নিচে নামি তাহলে 2 ডিগ্রি টেম্পারেচার বাড়বে। এইভাবে যদি আমরা 1000 মিটারে 1 কিলোমিটার হয়, যদি আমরা পৃথিবীর অভ্যন্তরে যাই 6370 কিলোমিটার, তাহলে কিন্তু টেম্পারেচার প্রচুর বেড়ে যাবে, 6.5 থেকে 7000 হয়ে যাবে উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতেই পারছি আমরা একদম লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল, আপার মেন্টাল বা গুরুমণ্ডলের ওপরের অংশ, লোয়ার মেন্টাল গুরুমণ্ডলের নিচের অংশ, আউটার কোর, ইনার কোর, সব থেকে বেশি উষ্ণতা কোথায় রয়েছে? কেন্দ্রমণ্ডলের একেবারে ভিতরে, অর্থাৎ অন্তঃকেন্দ্রমণ্ডলে। তাহলে যত আমরা নিচে নামবো তত উষ্ণতা বাড়তে থাকবে, অর্থাৎ নিচে বলতে পৃথিবীর কেন্দ্রের দিকে যত আমরা যাব তত কিন্তু উষ্ণতা বাড়তে থাকবে। তার মানে 3টে জিনিস আমরা দেখলাম, পৃথিবীর অভ্যন্তরে যত আমরা ঢুকবো তত 3টে জিনিসের প্রভাব আমরা দেখব। কি কি সেটা বোঝার জন্য আমরা এই জায়গাটা একটু পরিষ্কার করে ব্যাপারটা বলে দিচ্ছি। একটা হচ্ছে ঘনত্ব, ঘনত্ব বস্তুর ঘনত্ব কী হবে? বাড়তে থাকবে। চাপ কী হবে? বাড়তে থাকবে। উষ্ণতা কী হবে? বাড়তে থাকবে। তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে যত আমরা যাব, আমরা পৃথিবীর কোন অংশে রয়েছি? সারফেস অঞ্চলে, একদম বাইরের পৃষ্ঠে। সেখান থেকে যত ভিতরের দিকে ঢুকবো তত পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকবে, পৃথিবীর চাপ বাড়তে থাকবে, তাপ বাড়তে থাকবে, ঘনত্ব বাড়তে থাকবে। সেগুলো আমরা কিন্তু বুঝলাম। এবার আমরা চলে যাই পরবর্তী অংশে। পরবর্তী অংশের মধ্যে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্রাস্ট বা পৃথিবীর উপরিপৃষ্ঠ, যেখানে আমরা বসবাস করি। আমরা পৃথিবীর উপরিপৃষ্ঠে বসবাস করি এবং এখানে বস্তু কী অবস্থায় থাকে, এবং এখানে এই ক্রাস্ট বা একে আরেকটা নাম দেওয়া হয় বাংলায় শিলামণ্ডল। ক্রাস্ট বা শিলামণ্ডল। এই শিলামণ্ডল সম্পর্কে যদি আমরা জানি যে এ কী কম্পোজিশন আছে, কিভাবে অবস্থান করেছে, শিলামণ্ডলের কটা অংশ আছে, এই সমস্ত সম্পর্কে আমরা এবারে জানব। আচ্ছা, প্রথমে দেখি আর্থ ক্রাস্ট ইজ মেড আপ সেভারাল এলিমেন্টস। কিছু পরিমাণ উপাদান কিন্তু রয়েছে আর্থ ক্রাস্টে, কিছু উপাদান রয়েছে। কি রয়েছে? অক্সিজেন, প্রথমেই রয়েছে অক্সিজেন 46.6% বাই ওয়েট। তার মানে সবচেয়ে বেশি উপাদান অক্সিজেন গ্যাস, অর্থাৎ শিলামণ্ডল বা ক্রাস্টের সবচেয়ে বেশি কি রয়েছে? অক্সিজেন। গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন। এরপরে গুরুত্বপূর্ণ উপাদানটা কি? সিলিকন 27.7%। তার মানে সিলিকন রয়েছে 2 নম্বরে। সবচেয়ে বেশি রয়েছে অক্সিজেন, তারপরে রয়েছে সিলিকন, তারপরে রয়েছে অ্যালুমিনিয়াম 8.1%। এই 3টে বিষয়ে ভালো করে জেনে রাখতে হবে। সবচেয়ে বেশি রয়েছে অক্সিজেন, তারপরে রয়েছে সিলিকন, তারপরে রয়েছে অ্যালুমিনিয়াম। এই সিলিকন অ্যালুমিনিয়ামের গুরুত্ব রয়েছে, আমরা একটু পরেই জানতে পারবো এই সিলিকন আর অ্যালুমিনিয়াম কী গুরুত্ব ফেলে। তারপরে আয়রন 5%, ক্যালসিয়াম 3.6%, সোডিয়াম 2.8%, পটাশিয়াম 2.6% অ্যান্ড ম্যাগনেসিয়াম 2.1%। এই সমস্ত উপাদানগুলো কিন্তু পৃথিবীর উপরিপৃষ্ঠে অর্থাৎ ক্রাস্টে রয়েছে। তাহলে কম্পোজিশন আমরা বুঝতে পারলাম কী রয়েছে। এইবার বিষয়টা হচ্ছে যে এই ক্রাস্ট কত দূর পর্যন্ত বিস্তার? প্রায় 30 কিলোমিটার পর্যন্ত কিন্তু রয়েছে। এই ক্রাস্টের 2টো ভাগ রয়েছে, অর্থাৎ আমরা যদি এই ছবিটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো পৃথিবীর এটা কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল সম্পর্কে পরে আসছি। এটা হচ্ছে গুরুমণ্ডল, ওটা পরে আসছি। আর একদম উপরের অংশটা হচ্ছে শিলামণ্ডল।
এই শিলামণ্ডল কিন্তু 30 পর্যন্ত আমরা এটাকে ধরতে পারি 30, এবং এর কিন্তু দুটো অংশ, এটা ভালো করে মাথায় রাখতে হবে, দুটো অংশ। এই শিলামণ্ডলকে দুভাগে ভাগ করা যায়। কি কি ভাগ রয়েছে এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। এই শিলামণ্ডলের দুটো অংশ, একটা হচ্ছে শিয়াল, এর ঘনত্ব 2.7, আর একটা হচ্ছে সীমা, এর ঘনত্ব 3। তাহলে শিয়ালের ঘনত্ব একটু কম আর সীমার ঘনত্ব একটু বেশি। এই সীমার উপরে কে রয়েছে? জলভাগ। আর শিয়ালের উপরে কে রয়েছে? স্থলভাগ। অর্থাৎ আমরা স্থলভাগে থাকি, আমরা কিসের উপরে থাকি? শিয়ালের উপরে। আর এই যে জলভাগ, এই জলভাগটা কার উপরে রয়েছে? এই জলভাগটা রয়েছে সীমার উপরে। তারপরে নিচে ম্যান্টল আসছে, এটা পরের বিষয়। তাহলে এই শিয়াল আর সীমা কিন্তু মেন অংশ, শিয়াল আর সীমা কিন্তু এই শিলামণ্ডলের মেন অংশ। তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে শিয়াল আর সীমাটা কি, সেটা জানতে গেলে আমাদের বুঝতে হবে এই জায়গাটা। প্রথমে সিলিকন, SILICON, সিলিকন, এই যে সিলিকনের SI, এটা মাথায় রাখতে হবে। শিয়াল, অ্যালুমিনিয়াম, ALUMINUAM, AL, অ্যালুমিনিয়ামের AL। তার মানে সিলিকনের SI আর অ্যালুমিনিয়ামের AL, এই দুটোকে যদি আমরা জুড়ে দিই SIAL হয়ে গেল সিয়াল। এই জন্য নাম হয়েছে সিয়াল। অর্থাৎ সিলিকন আর অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি কোথায়? পৃথিবীর উপরীয় স্তরে সিলিকন আর অ্যালুমিনিয়াম, সেই জন্য এই অংশটার নাম হয়েছে শিয়াল। আর অ্যালুমিনিয়াম কিন্তু হালকা একটা বস্তু, সেজন্য এই শিয়াল অংশ কিন্তু হালকা, খুবই হালকা। এবং সীমা নামটা কিভাবে হয়েছে? সিলিকনের SI আর ম্যাগনেসিয়ামের MA, তাহলে এই দুটো জুড়ে দিলে হয়ে যায় সীমা। শিয়ালের ঠিক নিচের অংশটা হচ্ছে সীমা। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের থেকে ভারী, অর্থাৎ সীমার ঘনত্ব বেশি। কত? আমরা দেখলাম 3.0, আর শিয়ালের ঘনত্ব কত? 2.7। পার্থক্য করা যাবে, 2.7 এর ঘনত্ব, আর এ হচ্ছে 3.0, এটা মাথায় রাখতে হবে, সীমার ঘনত্ব বেশি। এবার যে বিষয়টার মধ্যে ঢুকবো, যে এই শিয়াল আর সীমা, শিয়াল মানে হচ্ছে মহাদেশীয় ভূত্বক, অর্থাৎ মহাদেশীয় অংশ রয়েছে, আমরা মহাদেশে, অর্থাৎ কন্টিনেন্টাল অংশ, হ্যাঁ। আর সীমা মানে হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তার মানে মহাসাগরীয় ভূত্বক কিন্তু অনেকটাই হালকা, অনেকটা ভারী হয়, আর মহাদেশীয় ভূত্বক অনেকটা হালকা হয়। এবার এই ছবিটার মাধ্যমে আমরা এটা স্পষ্ট করব যে এই অংশটা কিন্তু গুরুমণ্ডলের অংশ, এই অংশটা কিন্তু এই যে সীমা চলে এলো, সীমা, আর এই যে কিন্তু শিয়াল, এই শিয়াল অংশ, আর এটা হচ্ছে সীমার অংশ। তাহলে সীমার উপরে কে রয়েছে? জলভাগ। আর শিয়ালের উপরে কে রয়েছে? স্থলভাগ। আমরা স্থলভাগে থাকি। স্থলভাগের উচ্চতা কিন্তু বেশি, স্থলভাগের উচ্চতা অনেক বেশি। আমরা একেবারে পৃথিবীর মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848, সেখান থেকে যদি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাই তাহলে কিন্তু অনেক গভীরে যাব, দূরত্ব কিন্তু অনেক বেশি হবে। 6400 যেটা আমরা বলছি পৃথিবীর ব্যাসার্ধ, সেটা কিন্তু একেবারে অ্যাভারেজ একটা হাইট থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে। কিন্তু মাউন্ট এভারেস্ট থেকে যদি আমরা যাই তাহলে কিন্তু অনেক বেশি হবে, প্রায় 15,000-এর কাছাকাছি হয়ে যাবে পৃথিবীর ব্যাসার্ধ। সেই জন্যই তো পৃথিবীর আকৃতি জিওয়েড, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, একেবারে গোলও নয়, ওভাল শেপও নয়, কোনো নির্দিষ্ট আকৃতি হয় না পৃথিবীর আকৃতি, কারণ এখানে মারিয়ানা খাত রয়েছে। পৃথিবীর উপরিপৃষ্ঠ যদি আমরা দেখি, মারিয়ানা খাত, সমুদ্রে, প্রশান্ত মহাসাগরে প্রায় 11,000 কিলোমিটার হচ্ছে গভীর মারিয়ানা খাত। আবার পৃথিবীতেই রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু অংশ মাউন্ট এভারেস্ট, প্রায় 8,848 মিটার। তাহলে এইগুলো সব যদি আমরা দেখি, পৃথিবীর আকৃতি নির্দিষ্ট কিন্তু কোনো রাউন্ড ফিগার বা ওভাল শেপ হয় না, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে বলা হয় জিওয়েড। এইবার বিষয়টা হচ্ছে যেটা, যে পৃথিবীর 6400 তাহলে ব্যাসার্ধ হলো কেন? 6400 অ্যাভারেজ নেওয়া হয়েছে, সমুদ্রপৃষ্ঠকে অ্যাভারেজ করা হয়েছে, সেখান থেকে দূরত্বটা নেওয়া হয়েছে 6400 কিলোমিটার। তো এটা একটা কনসেপ্ট যেটা বলার ছিল। এবার যেটা বিষয়, যে শিয়াল আর সীমা, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক অর্থাৎ শিয়াল, আর মহাসাগরীয় ভূত্বক অর্থাৎ সীমা, এই দুটোকে নিয়ে কিন্তু শিলামণ্ডল গঠিত। তাহলে আমরা বুঝতে পারলাম। এইবার বিষয়টা হচ্ছে যে এই দুটো কিন্তু আলাদা বিষয়, যে ঘনত্ব কিন্তু এর কম। আমরা যদি শিয়ালের কথা দেখি, শিয়ালের ঘনত্ব কিন্তু অনেক কম, 2.7, সীমার ঘনত্ব অনেক বেশি, 3.0।
তার মানে ঘনত্বগত একটা পার্থক্য হচ্ছে, তখন এই দুটো স্থানের মধ্যে কিন্তু একটা ডিসকন্টিনিউটি দেখা যায়। ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখার ধারণাটা কি, এটা আমরা আসি। বিযুক্তি রেখার বিষয়টা কি, পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি। এই উপাদানগুলি প্রত্যেকটি তাদের শারীরিক এবং রাসায়নিক বৈশিষ্ট্যের দ্বারা একে অপরের থেকে আলাদা হয়। যেমন আমরা শিলামণ্ডল এর দুটো অংশ দেখলাম, শিয়াল আর সীমা। অবশ্যই এদের ঘনত্বগত পার্থক্য রয়েছে, যেমন তাপমাত্রা, ঘনত্ব। সীমার তাপমাত্রা বেশি হবে, সীমার ঘনত্ব বেশি হবে। শিয়ালের তাপমাত্রা কম হবে, শিয়ালের ঘনত্ব কম হবে, ওজনও কম হবে। পৃথিবীর অভ্যন্তরে তাদের বৈশিষ্ট্য অনুসারে অন্যান্য স্তর বা অনন্য স্তর রয়েছে। এই সমস্ত স্তরগুলি একটি ট্রানজিশন জোনের মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়েছে। এই ট্রানজিশন জোনগুলোকে ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখা বলা হয়। ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখা বলা হয়। তার মানে শিয়াল আর সীমা দুটো আলাদা উপাদান দিয়ে তৈরি, তাহলে এদের মধ্যে কিন্তু ট্রানজিশন রয়েছে, তাই এদেরকে আমরা ডিসকন্টিনিউটি দিয়ে আলাদা করব, অর্থাৎ বিযুক্তি রেখা দিয়ে আলাদা করব। তো প্রথমে যে ডিসকন্টিনিউটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে কনরাড ডিসকন্টিনিউটি, অর্থাৎ কনরাড বিযুক্তি রেখা। এ কোথায় রয়েছে? শিয়াল আর সীমার মাঝখানে। তার মানে শিলামণ্ডল, আমরা যদি নিচে একটু আসি দেখতে পাবো এই ওপরের অংশটা হচ্ছে শিলামণ্ডল। এই শিলামণ্ডলের দুটো ভাগ, একটা হচ্ছে ক্রাস্ট, একটা হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে সীমা। এই শিয়াল আর সীমার মাঝখান দিয়ে যে বিযুক্তি রেখাটা গেছে সে কিন্তু হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। এই যে সে হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। তারপরে যে বিযুক্তি রেখাটা আমরা পাবো, আমরা যদি এখানে ছবিটা স্পষ্টভাবে আঁকি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে এই ছবিটাকেই আমরা দেখছি যে ওপরে এই অংশটাকে শিলামণ্ডল বলা, এর দুটো ভাগ, এটাকে বলা হচ্ছে শিয়াল, এটাকে বলা হচ্ছে সীমা। মাঝখানের এই অংশটাকে বলা হচ্ছে কনরাড, দুটোর যে বিযুক্তি তল, একে কনরাড ও বিযুক্তি রেখা বলা হয়। তারপরে নিচে যদি আমরা আসি, এখানে পাবো গুরুমণ্ডল, এখানে পাবো কেন্দ্রমণ্ডল। এবার আস্তে আস্তে এদের মাঝখানের ভাগগুলো আমরা জানতে পারবো। গুরুমণ্ডল আর শিলামণ্ডল এই দুটোকে আলাদা করা যাচ্ছে। শিলামণ্ডলের অংশটা উপরে রয়েছে আর গুরুমণ্ডলের অংশটা তার নিচে। এর মাঝখানের যে ভাগটা আমরা অ্যান্দ্রিজা মোহরভিসিকের নাম অনুসারে এর নামটা দেওয়া হয়েছে মোহরভিসিক বা মোহ বিযুক্তি রেখা। তারপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে। গুরুমণ্ডল আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে যে ডিসকন্টিনিউটিটা রয়েছে আমরা এখানে জানতে পারবো সবই। সেটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, ট্রানজিশন জোন বিটুইন ম্যান্টেল আর কোর। তারপরে গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়। গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়, সেখানে রয়েছে আপার সারফেস আর লোয়ার সারফেস, অর্থাৎ বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। সেখানে কিন্তু পার্থক্য করেছে রেপিত্তি ডিসকন্টিনিউটি বা রেপিত্তি বিযুক্তি রেখা। আর একেবারে নিচে কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ রয়েছে, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। সেটা হচ্ছে লেম্যান ডিসকন্টিনিউটি বা লেম্যান বিযুক্তি রেখা। এটা আমরা আস্তে আস্তে পরে বোঝাচ্ছি। তাহলে ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখা আমরা বুঝলাম। এরপরে যেটার মধ্যে আমরা ঢুকবো গুরুমণ্ডল। গুরুমণ্ডলের অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গুরুমণ্ডলের অংশ, এটা শিলামণ্ডলের অংশ। একটা জিনিস মাথায় রাখতে হবে, গুরুমণ্ডল কিন্তু সবচেয়ে বেশি আয়তন অধিকার করে রেখেছে। প্রায় 80% আয়তন কিন্তু পৃথিবীর অভ্যন্তরের যতগুলো ভাগ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আয়তন, ছোট প্রশ্ন দিয়ে দিতে পারে, সব থেকে বেশি আয়তন কার, সেটা কিন্তু গুরুমণ্ডল। আমরা যদি এই ছবিটা আবার ড্র করি তাহলে বুঝতে পারো, উপরটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটা শিলামণ্ডলের অংশ, তারপরে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল। এই গুরুমণ্ডলের আয়তন কিন্তু সবচেয়ে বেশি। এই গুরুমণ্ডল বুঝতে গেলে একটা সুন্দর জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে অ্যাস্তনোস্ফিয়ার। এই শিলামণ্ডল যেখানে শেষ হচ্ছে আর গুরুমণ্ডল যেখানে শুরু হচ্ছে তাদের মিডিল পোর্শন, এটা যদি শিলামণ্ডল হয় আর এটা যদি গুরুমণ্ডল হয়, এই পোর্শনটাই হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার রয়েছে। অ্যাস্তনোস্ফিয়ারটা কি আমরা ঝোলা গুড় দেখেছি, বা রাস্তায় যে পিচ দিয়ে রাস্তা হয় ঢালাই, সেই পিচগুলোকে আমরা দেখেছি গলা পিচ। সেই গলা পিচ বা ঝোলা গুড় পিচ্ছিলকারক পদার্থ রয়েছে এই অংশে। এখানে অ্যাস্তনোস্ফিয়ার বা সান্দ্রমণ্ডল তৈরি হয়েছে। এই সান্দ্রমণ্ডলের ওপরেই কিন্তু পৃথিবীর প্লেটগুলো রয়েছে। পৃথিবীর যে পাতগুলো সেই সান্দ্রমণ্ডলের ওপরে থাকার জন্য পিচ্ছিলকারক পদার্থের জন্যই কিন্তু এই প্লেটগুলো কিন্তু পরিচলন স্রোতের আয়তায় পড়ে প্লেটগুলো কিন্তু মুভমেন্ট করছে এই অ্যাস্তনোস্ফিয়ারের উপরে। এবং এই গুরুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে।
একটা হচ্ছে আমাদের অন্তঃগুরুমণ্ডল অর্থাৎ ভিতরের দিকটা, আর বাইরের দিকটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল। এই অন্তঃগুরুমণ্ডল বহিঃগুরুমণ্ডলের দুটো নাম রয়েছে, একটা হচ্ছে ক্রোফেসিমা, ক্রোফেসিমা CROFESIMA ক্রোফেসিমা, আর একটা হচ্ছে নিফেসিমা NIFESIMA ক্রোফেসিমা নিফেসিমা। বুঝতে গেলে কি করে বুঝবো? ভালো করে বুঝতে হবে যে CRO মানে হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম থেকে ক্রো নেওয়া হয়েছে, ফেরাস থেকে নেওয়া হয়েছে Fe, আর সীমা তো আমরা জানি সিলিকন আর ম্যাগনেসিয়াম, ক্রোফেসিমা। আর নিফেসিমায় কী আছে? Ni মানে নিকেল, নিকেল থেকে নেওয়া হয়েছে, Fe ফেরাস থেকে এসছে, সি মানে সিলিকন, আর Ma মানে ম্যাগনেসিয়াম। তাহলে যেটা উপরের গুরুমণ্ডল ক্রোমিয়াম, লোহা মানে ফেরাস, সিলিকন আর ম্যাগনেসিয়াম, এই চারটে উপাদান দিয়ে তৈরি। ক্রোমিয়াম থেকে নিকেল কিন্তু ভারী। নিচের যে গুরুমণ্ডল সেখানে রয়েছে নিকেল, লোহা খুবই ভারী উপাদান, এবং সিলিকন, ম্যাগনেসিয়াম। ক্রোফেসিমা নিফেসিমার মধ্যে মেন পার্থক্য কিন্তু এটাই যে এটার ঘনত্ব অনেকটা কম, ওজন অনেকটা কম, উষ্ণতা অনেকটা কম। নিকেল, ফেরাস, সিলিকন, ম্যাগনেসিয়াম এরা নিফেসিমায় রয়েছে, অর্থাৎ গুরুমণ্ডলের ভিতরের দিকের অংশ। এখানে কিন্তু উপাদানের ঘনত্ব অনেক বেশি। তাহলে গুরুমণ্ডলেও সেম, আমরা যত নিচের দিকে নামবো উষ্ণতা বেশি হবে, উষ্ণতা বাড়বে। অর্থাৎ শিলামণ্ডল আমরা এই অংশে বসবাস করি, আমরা এই অংশের বসবাস করি, এই অংশের উপরে আমরা বসবাস করি, অর্থাৎ একদম আউটার সারফেসে। এখান থেকে আমরা এই যে শিলামণ্ডল ক্রস করলাম, শিলামণ্ডল ক্রস করলাম মানে দুটো অংশ ক্রস করলাম, শিয়াল সীমা, তারপরে অ্যাস্তনোস্ফিয়ার পেলাম। অ্যাস্তনোস্ফিয়ার ক্রস করেই কিন্তু আমরা গুরুমণ্ডলের একেবারে নিচের দিকে যত নামছি উষ্ণতাও বাড়ছে, ঘনত্বও বাড়ছে, তাপও বাড়ছে, চাপও বাড়ছে। এই অংশটা হচ্ছে ক্রোফেসিমা অর্থাৎ বাইরের গুরুমণ্ডল, আর এই অংশটা হচ্ছে নিফেসিমা অর্থাৎ ভিতরের গুরুমণ্ডল। নিফেসিমার ওজন কিন্তু অনেক বেশি। গুরুমণ্ডল কত দূর পর্যন্ত বিস্তার লাভ করেছে? 2900 কিলোমিটার পর্যন্ত কিন্তু গুরুমণ্ডলের বিস্তার, এবং ওই 2900 থেকে কিন্তু 6370 বা 6371 পর্যন্ত এই অংশটা হচ্ছে 6370 বা 71, বা একে রাউন্ড ফিগারে করলে 6400 কিলোমিটার ধরা হয়। এই পর্যন্ত কিন্তু রয়েছে কেন্দ্রমণ্ডল। তার মানে আমরা 30 বা 60 পর্যন্ত ধরা যেতে পারে, আমরা 30 ধরছি। 30 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত কিন্তু অংশটা হচ্ছে গুরুমণ্ডল। এর আয়তন সবচেয়ে বেশি, এর রেডিয়াস সবচেয়ে বেশি, এর পরিধি সবচেয়ে বেশি, এর এই জন্য 80% জায়গা কিন্তু পৃথিবীর গুরুমণ্ডলের মধ্যেই রয়েছে। পৃথিবীর অভ্যন্তরের 80% জায়গা কিন্তু গুরুমণ্ডলের মধ্যে। কেন্দ্রমণ্ডলের মধ্যে যদি আমরা ঢুকি, এবারে আমরা কি দেখব? পরের পার্টে ঢুকছি, কোর বা কেন্দ্রমণ্ডল। মজার জিনিস এই কেন্দ্রমণ্ডল সম্পর্কে জানতে গেলে। তাহলে আমরা কেন্দ্রমণ্ডল বুঝতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে গুরুমণ্ডলের পরের অংশই কেন্দ্রের মধ্যে ঢুকে যাচ্ছে। এই কেন্দ্রমণ্ডলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো এবারে আমরা একে একে জানব। আমরা প্রথমে ছবিটার মাধ্যমে দেখে নিই। ছবিটার মাধ্যমে যদি আমরা বুঝি, ওপরটা শিলামণ্ডল বাদ দিয়ে দিলাম, নিচের তারপরে গুরুমণ্ডল বাদ দিয়ে দিলাম। এইবার আমরা কেন্দ্রমণ্ডলটা নেব। এই যে কেন্দ্রমণ্ডল, এটা আমরা আগেই জানলাম কতটা দূরত্ব, 6400 রাউন্ড ফিগার করলে এটা 2900 পর্যন্ত ছিল গুরুমণ্ডল। এখানে দুটো অংশ, এখানে দুটো অংশ, এই অংশটা হচ্ছে বহিঃ কেন্দ্রমণ্ডল, এইটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কিন্তু দুটো উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে নিকেল Ni, আর একটা হচ্ছে ফেরাস লোহা, নিকেলের Ni আর ফেরাসের লোহা। এই জন্য একে নিফে বলা হয়। কেন্দ্রমণ্ডলের আরেক নাম হচ্ছে নিফে। ভালো করে বুঝতে হবে, শিলামণ্ডল তাহলে কঠিন অবস্থায় রয়েছে, তারপরে গুরুমণ্ডল কিন্তু তরল অর্ধতরলে রয়েছে। এইবার সলিড অবস্থায় কিন্তু ঢুকবে কেন্দ্রমণ্ডলের এই নিচের অংশটা, যেটা আমরা আগে দেখলাম, কিন্তু অর্ধতরল অবস্থায় রয়েছে বহিঃ কেন্দ্রমণ্ডল। বহিঃ কেন্দ্রমণ্ডল অর্ধতরল, ঘনত্ব কিন্তু প্রচুর, 13 কেন্দ্রমণ্ডল পর্যন্ত যদি যাই। উষ্ণতা প্রচুর, 6500 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ 6500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ভেতরে কিছুই প্রবেশ করতে পারবে না, সবই আগুন হয়ে যাবে। সেই জন্য পৃথিবীর অভ্যন্তর কি আমরা 12 কিলোমিটারের বেশি যেতেই পারিনি, 12 কিলোমিটারের বেশি আমরা যেতেই পারিনি। রাশিয়ার কোলা উপদ্বীপে, রবিনসন দ্বীপে যেটা রয়েছে, যে খনিটা আমরা দেখলাম, যে এটা কৃত্রিম গর্ত, আর ড্রিলিং করেও বেশি দূরে আমরা যেতে পারি না, এতই উষ্ণতা বেশি, সব কিছু গলিয়ে দেবে। ভেতরে আগুন রয়েছে সব কিছু।
বহিঃ কেন্দ্রমণ্ডলের যে সমস্ত উপাদান লোহা নিপে এরা কিন্তু চক্রাকার আবর্তন করতে থাকে। এই যে চক্রাকার লিকুইড কোর, এই যে লিকুইড কোরটা চক্রাকার, আর সলিড কোর মানে অন্তঃকেন্দ্রমণ্ডল। এখানে কিন্তু ম্যাগনেটিক পোল ক্রিয়েট হয়েছে, একটা ম্যাগনেটিক নর্থ পোল, একটা ম্যাগনেটিক সাউথ পোল। অর্থাৎ পৃথিবীর চৌম্বকক্ষেত্র আবর্তন করতে করতে এই যে লোহা নিকেল অর্ধতরল অবস্থায় আবর্তন করছে, পৃথিবী যত ঘুরছে, সেজন্য কিন্তু পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। বিশাল গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কোন স্তরে তৈরি হয়েছে, যার জন্য সব কিছু আকর্ষণ করে রাখতে পারছে, সব কিছু ধরে রাখতে পারছে। সেই চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে পৃথিবীর বহিঃ কেন্দ্রমণ্ডলে। তার জন্য কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষজ বল, যার জন্য পৃথিবী আমাদের সব কিছুকে, সমস্ত বস্তুকেই নিজের দিকে টানছে, টেনে নিচের দিকে, কেন্দ্রের দিকে টেনে রেখেছে। সেই অভিকর্ষজ শক্তি বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে পৃথিবীর বহিঃ কেন্দ্রমণ্ডলে। চক্রাকার আবর্তন করছে কারা? লোহা আর নিকেল, লোহা আর নিকেল, তাই একে বলা হয় নিফে। পৃথিবীর এই কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে। কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডল কী অবস্থায় রয়েছে? সলিড অবস্থায়, অর্থাৎ কঠিন অবস্থায় রয়েছে। আর বহিঃ কেন্দ্রমণ্ডল অর্ধতরল, তরল বা অর্ধতরল। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে যে দুটো তল, সেই দুটো স্তরকে ভাগ করেছে যে বিযুক্তি রেখা, সে হচ্ছে কিন্তু লেম্যান বিযুক্তি রেখা। অর্থাৎ বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে যে বিযুক্তি রেখা, সে হচ্ছে লেম্যান বিযুক্তি রেখা। তাহলে এবার আমরা ডিটেলসে যদি আসি, এই ছবিটার মাধ্যমে আমরা বুঝবো ডিটেলস। আর্থ ক্রাস্ট, এই ছবিটার মাধ্যমে আমরা দেখি যে পৃথিবীর, আমরা বায়ুমণ্ডল যদি দেখি, বায়ুমণ্ডলের একেবারে নিচের অংশ ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার। এই পৃথিবীর আমরা বায়ুমণ্ডলের উপরে উঠছি। বায়ুমণ্ডলের উপরে যত উঠবো, মজার জিনিস যে এখানে কিন্তু টেম্পারেচার কমতে থাকে, যত উপরে উঠবো তত টেম্পারেচার কমতে থাকে। এবারে লেয়ার বেসিসে পার্থক্য হয়, কোনো লেয়ারে বাড়তে থাকে, কোনো লেয়ারে কমতে থাকে, এটা আলাদা বিষয়, সেটা পরে আসছি। কিন্তু যত নিচে নামবো পৃথিবীর অভ্যন্তরে, তত উষ্ণতা বাড়তে থাকবে। তাহলে পৃথিবীর অভ্যন্তরে এই যে এই অংশটাকে আমরা কেটে নিয়েছি, একদম সলিড কোর, এটাকে অন্তঃকেন্দ্রমণ্ডল বলা হয়। তারপরে এটাকে আসছি লিকুইড কোর, অর্থাৎ আউটার কোর, অর্থাৎ বাইরের কেন্দ্রমণ্ডল বা বহিঃ কেন্দ্রমণ্ডল। তারপরে ম্যান্টেল, এই যে ম্যান্টেলের অংশ, বহিঃ গুরুমণ্ডল, আর এটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। তারপরে শিয়াল সীমার দুটো অংশ আমরা পেয়ে যাচ্ছি এখানে, অর্থাৎ এই অংশটা হচ্ছে শিয়াল আর এই অংশটা হচ্ছে সীমা, নিচের অংশটা। এবার এই দুটোর মাঝখানে পেয়ে গেছি অ্যাস্থেনোস্ফিয়ার। এবার আমরা এই ছবিটার মাধ্যমে দেখি, এখানে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার পেয়ে যাব যে এখানে কোন জায়গা থেকে কোন, এই যে আমরা দেখেছি যে কনরাড বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা কোথায় গেছে? শিয়াল সীমার মাঝখানে। রেভিট্টি বিযুক্তি রেখা কোথায়? গুরুমণ্ডল, বহিঃ গুরুমণ্ডলের মাঝে। তারপরে গুটেনবার্গ বিযুক্তি রেখা কোথায় আছে? আমরা জানি কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা। লেওম্যান বিযুক্তি রেখা কোথায় আছে? আচ্ছা, এটা আছে আমাদের বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে। তাহলে পুরো বিষয়টা আমরা ভাবছি যে আউটার কোর নিফে রয়েছে, এখানে কিন্তু চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এর দূরত্ব কতটা? এর দূরত্ব কিন্তু 5155 কিলোমিটার। 5155 কিলোমিটার থেকে 6371 পর্যন্ত এটা কিন্তু হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্রমণ্ডল, যেটাকে ইনার কোণ বলা হয়, নিফে, সলিড নিফে যাকে বলা হয়। 6700, 6500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটাকে এন্ডোস্ফিয়ারের মধ্যে নিয়ে চলে আসা হয়েছে। ঠিক আছে, এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে লোয়ার মেন্টাল। আমরা লোয়ার মেন্টাল মানে কি পড়েছিলাম? লোয়ার মেন্টাল মানে গুরুমণ্ডলের নিচের অংশ, যেটাকে বলা হয় নিফে সীমা। আর আউটার মণ্ডল বা আপার মেন্টাল যেটাকে বলা হয়, আউটার বহিঃ গুরুমণ্ডল, সেটাকে বলা হচ্ছে ক্রোফে সীমা। ক্রোফে সীমা, নিফে সীমা, এটা আমরা এসছি। আর শিলামণ্ডলের দুটো অংশ, শিয়াল সীমা। শিয়ালের ঘনত্ব অনেক কম, কারণ এখানে হালকা উপাদান অ্যালুমিনিয়াম রয়েছে। আর সীমার ঘনত্ব বেশি, হাই প্লাস্টিসিটি লেভেল বলা হয় এই জায়গাটায়, হাই প্লাস্টিসিটি লেভেল রয়েছে। আচ্ছা, শিয়ালের ঘনত্ব কম, সীমার ঘনত্ব বেশি। শিয়ালের উষ্ণতা কম, সীমার উষ্ণতা বেশি। শিয়াল মানে হচ্ছে মহাদেশীয় ভূত্বক, সীমা মানে হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তাহলে আমরা কোথায় থাকি? শিয়াল অংশে।
আর মহাসাগরীয় অংশ অনেক ভারী হয়, মহাসাগরীয় প্লেট এগুলো খুব ভারী হয়। আর এদের মধ্যে বিযুক্তি তল হচ্ছে কলোরাডো বিযুক্তি রেখা। এখান থেকে যত গভীরে যাব তত অভ্যন্তরে উষ্ণতা বাড়তে থাকবে। তাহলে পুরো পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম এই ভিডিওটার মাধ্যমে। আশা করি অনেকটা ইনফরমেশন আমি দিতে পেরেছি। পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমাদের আরও মজার হবে, এবং এডুকেশনাল ভিডিওগুলো পাওয়ার জন্য, এই ধরনের জিওগ্রাফিক্যাল মোটিভেশনাল এবং জিওগ্রাফিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য যদি ভালো লাগে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন। গোল উইথ রাহিতে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো অসুবিধা হয় এই পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে বুঝতে কোনো জায়গায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেই অসুবিধাটা বুঝিয়ে দেওয়ার। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ স্বাভাবিক থাকবেন সবাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।